হোয়াট ইজ লুপ স্ট্রমা, সেটা হচ্ছে ইন মোস্ট কমন ইন দি টার্মিনাল আইলিয়ামস, ট্রান্সভার্স কোলন অ্যান্ড সিগময়েড কোলন। আমরা কিন্তু স্ট্রমাটা কখনো জেজুনামে করি না, নেভার। এটা মনে রাখো যে ইন্টেস্টাইনটাকে কোনো ফর এনি রিজন when it comes when it make opening into the anterior abdominal wall, it is stroma. So stroma never done on jejunum or duodenum. তাহলে গাটের যে পোর্শন আছে স্টমাক, দেন ডিউডেনাম, দেন জেজুনাম। জেজুনাম ইজ এসকেপড। জেজুনামকে আমরা কখনোই স্ট্রমা হিসাবে ব্যবহার করি না। উই ইউজড স্ট্রমা আইলিয়াম অর ইন্টেস্টাইন। লার্জ গাটের ভিতরে আমরা সিকামকে করতে পারি, ট্রান্সভার্স কোলনকে করতে পারি, ডিসেন্ডিং কোলনকে করতে পারি, সিগময়েড কোলনকে করতে পারি। আবার রেকটাম অ্যানাল ক্যানালকেও স্ট্রমা হিসাবে কখনোই ব্যবহার করা হয় না, এটা তোমাদের একটু মনে রাখা দরকার। যদি আমরা একটা অংশ এন্ড অংশটুকু বাইরে নিয়ে আসি, তাকে আমরা বলছি এন্ড কোলোস্টমি অর এন্ড আইলোস্টমি। আর যদি এটাকে আমরা এন্ড অংশ না নিয়ে এসে এই গাটের কন্টিনিউটিটির একটা অংশ আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, যেটা গাটের অ্যাফারেন্ট এফারেন্ট বোথ পাতটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা বলবো লুপ কলোস্টমি অথবা লুপ আইলোস্টমি। যদি আইলাম হয়ে থাকে লুপ আইলোস্টমি, কোলন হয়ে থাকলে লুপ কোলোস্টমি। এখানে বোথ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট পাথ ইজ অ্যাক্টিভ। মেকানিজম আছে, সেইভাবে আমরা করি। সেখানে কি আছে, এ লুপ অফ বাওয়েল ইজ ব্রট টু দ্য ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড হেল্ড ইন প্লেস বাই এ প্লাস্টিক ব্রিজ পাস থ্রু দি মেজেন্ট্রি। বাওয়েল ওয়াল ইজ incised and edges are sutured to the skin. Plastic bridge is removed when the mucocutaneous anastomosis has been matured, usually after 5 to 7 days. তাহলে আমরা বলছি কি যে ইন্টেস্টাইনটা ধরে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম একটা অংশ, যার অ্যাফারেন্ট অ্যান্ড এফারেন্ট লুপ বোথ আর রানিং। তো এখানে স্কিনে ওপেনিং করে সেখান থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওর মাঝখানে একটা প্লাস্টিকের স্টিক এরকম ব্রিজ হিসাবে দিলাম তলার ভিতর দিয়ে, এবার উপরের অংশটুকু ফাটিয়ে দিলাম। তাহলে মিউকোসাটা ওপেন হয়ে গেল। এই মিউকোসাটা স্কিনের সাথে আমরা সুচার করে ওটাকে ফিক্সড করে দিলাম। 5-7 দিন পরে এই প্লাস্টিকের ব্রিজটা বের করে নিলাম, তাহলে ওটা তখন ওর সাথে স্কিনের সাথে অ্যাডারেন্ট হয়ে থাকলো। তো এখানে বেনিফিটটা কি হচ্ছে যে অ্যাপারেন্ট সাইডতে যে জিনিসগুলো আসছে ওটা ব্যাক থাকে এক্সটেরিয়রে চলে যাওয়ার জন্যই আমরা দিই। বাট যদি কিছু পোর্শন ইফারেন্ট সাইডে যায় তাহলেও আমাদের কোনো ক্ষতি নেই। এরকম সিচুয়েশানে আমরা এটাকে লুপ কোলোস্টমি করি। যে স্টমাক ডিউডেনাম জেজুনাল কন্টেন্টগুলো আসছে, এটা তো প্রক্সিমাল লুপটা দিয়ে বাইরে বের হয়ে যাওয়ার কথা। যদি যায় ইট ইজ অল রাইট। যদি কিছু অংশ ডিস্টাল ওপেনিং দিয়ে ভিতরে চলে যায় তাতেও কোনো ক্ষতি নাই। এরকম সিচুয়েশানে আমরা লুপ কোলোস্টমি বা লুপ আইলোস্টমি করি। এখানে একটা পিকচার দেখানো হয়েছে লুপ সিগময়েড কোলোস্টমি উইথ এ স্টিক ব্রিজ। লুপ স্ট্রমাটা অবভিয়াসলি এটা হলো টেম্পোরারি, যেহেতু আমরা এফারেন্ট দুটো ওপেনিং আমরা করে রেখেছি, সো ইট ইজ অলওয়েজ টেম্পোরারি ফর দি টাইম বিং। ইন জেনারেল ইট ইজ টেম্পোরারি স্টমা, ক্যান বি রিভার্সড ভায়া দি স্টমা সাইড 2 to 3 months আফটার ফরমেশন। তো এইটা করার একটা বেনিফিট হলো কি, আমরা যখন আমাদের পারপোজটা সার্ভ হয়ে গেল, যে পারপোজে আমরা স্টমাটা করেছি সেই উদ্দেশ্যটা যখন সফল হয়ে গেল, তখন আমরা কি করলাম, ওখানে আবার এই এক্সটার্নালে ওটাকে স্টিচ করে ক্লোজ করে দিলাম, দিয়ে ওখান দিয়ে যে ওপেনিং দিয়ে বের করেছে ওই ওপেনিংটা একটু বড় করে নিয়ে ওখান দিয়ে আমরা ভিতরে ছেড়ে দিলাম, ও চলে গেল পেরিটোনিয়াল ক্যাভিটিতে। স্কিন, তারপরে ফাঁসা মাসেল, এগুলোকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আর রিল্যাপারোটমিটা লাগলো না, এই একটা এক্সট্রা বেনিফিট। ইউজ টু ডাইভার্ট ফিকাল স্টিম টু প্রোটেক্ট ডিস্টাল অ্যানাস্টোমোসিস আফটার লো এন্টেরিয়র রিসেকশন। তাহলে কোন সময় আমরা লুপ কোলোস্টমিটা করি সেটা হচ্ছে, দেখো আমরা বলেছি এটা টেম্পোরারি কোলোস্টমি। কখন করা হয়? এই ডিস্টাল অ্যানাস্টোমোসিস আফটার এ লো এন্টেরিয়র রিসেকশন। ধরো কোলনে একটা কার্সিনোমা আছে, সেটাকে আমরা এন্টেরিয়র রিসেকশন করেছি, অর্থাৎ ক্যান্সার বিয়ারিং পোর্শন অফ দি রেকটাম ইজ এক্সাইজড অ্যান্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিয়েছে। তো এখানে কথা হচ্ছে কি যে অ্যানাস্টোমোসিসটাকে তোমার ভায়াবল হতে অথবা ওকে একটু মানে ম্যাচিউর হতে ইট নিডস সাম টাইম, অ্যাটলিস্ট 3-4 days টাইম তো লাগেই একটা অ্যানাস্টোমেটিক সাইটটাকে একটু ম্যাচিউর হতে। তো স্টুল তো আর 3-4 days তুমি তো অফ করে রাখতে পারছো না। তাহলে কি হবে, যদি ওখানে হার্ড স্টুল ওখানে চলে যায় বা যেভাবে হোক স্টুল যদি স্টমা সাইডে অ্যানাস্টোমোসিস সাইডে চলে যায়, তাহলে দেয়ার মে বি চান্স ফর অ্যানাস্টোমেটিক লিকেজ।
তো সেক্ষেত্রে আমরা ওই অ্যানাস্টোমোসিস সাইটটাকে প্রোটেকশনের জন্য, মাইন্ডেড ওই অ্যানাস্টোমোসিস সাইটটাকে প্রোটেকশনের জন্য আমরা প্রক্সিমালি কোনো একটা অংশ আমরা ওই লুপ আইলোস্টমি অথবা লুপ কলোস্টমি করে রেখে দিই। ক্লিয়ার জিনিসটা? আরেকটা হলো কি ডিফিকাল্ট অ্যানাল স্পিনটার রিপেয়ার। মনে করো কোনো পেশেন্টের কোনো কারণে অ্যানাল স্পিনটারটা ড্যামেজ হয়ে গেছে। অ্যানাল স্পিনটারের কাজটা কি? রেগুলেটেড পাসিং অফ স্টুল। রেগুলেটেড, আমরা যখন চাইব তখন স্পিনটা রিল্যাক্স হবে, মানে ডেফিকেশন আর্জ হবে, স্টুল পাস করবে, ঠিক তো? কোনো কারণে যদি এই স্পিনটারটা ড্যামেজ হয়ে থাকে, এটাকে রিপেয়ার করার ওয়ে আছে, আমরা রিপেয়ার করলাম। বাট রিপেয়ার করার পরে ওকে তো ম্যাচিউর হওয়ার টাইম, রিপেয়ারটা ম্যাচিউর হওয়ার টাইম দিতে হবে। তো যদি রিপেয়ারও করে দিলাম, আবারও স্টুলে ওখান দিয়ে যাওয়া আসা শুরু করে দিল, তাহলে রিপেয়ার মে নট বি সাস্টেইন। দ্যাট ইজ ওয়াই এরকম সিচুয়েশান হলেও আমরা এই লুপ স্টমা তৈরি করে রাখি ফর দি টাইম বিং, যাতে করে আমরা অ্যানাস্টোমেটিক সাইডটা বা রিপেয়ার সাইডটাকে প্রপারলি হিল করতে দেওয়া যেতে পারে। আরেকটা হলো কি, যে কমপ্লেক্স পেরিনিয়াল ফিস্টুলা প্রসিডিওর। তাহলে যদি অ্যানাল ফিস্টুলা থেকে থাকে, আমরা ধরে ফিস্টুলেক্টমি করি, দিস ইজ দি অপারেটিভ প্রসিডিওর, ফিস্টুলেক্টমি। বাট সামটাইমস ফিস্টুলা মে বি কমপ্লিকেটেড, যে এমন একটা অবস্থা, এমনভাবে ফিস্টুলেক্টমি করা হলো যে ওখান দিয়ে হড়াহড় করে স্টুল বাইরে ওই মানে ট্র্যাকটার ভিতরে চলে আসছে, এটা উনটাকে হিল করতে পারে না। এরকম একটা সিচুয়েশানে আমরা অনেক ক্ষেত্রে এরকম প্রোটেক্টিভ লুপ কোলোস্টমি করে রেখে দেই, যাতে করে ফর দি টাইম বিং ওই জায়গাতে স্টুল না আসে, উনটা হিল করে গেলে তখন আস্তে আস্তে আমরা আবার চালু করে দিই, ঠিক আছে? তাহলে এই যে লুপ স্টমাটা আমরা কখন করি? লুপ স্টমাটা তিনটা সিচুয়েশনে করি। একটা হলো a distal anastomosis up to protect a distal anastomosis after low anterior resection, that is rectal carcinoma ক্ষেত্রে। আরেকটা করতে পারি ডিফিকাল্ট অ্যানাল স্পিনটা রিপেয়ার যদি লাগে। আরেকটা হলো কমপ্লেক্স পেরিনিয়াল ফিস্টুলা প্রসিডিওরটা মেনটেন করার জন্য করা লাগতে পারে, ঠিক আছে? দেখো এই যে একটা, এই যে গাটের কন্টিনিউটি এসে এখান থেকে এই যে নিচে দিয়ে চলে গেছে, দিস ইজ দ্য আইলোসিক্যাল জাংশন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন হয়ে এই রেক্টামে চলে এসেছে। পিকচার ইজ ক্লিয়ার? আমরা দেখো এই জায়গাটাকে, এই ট্রান্সভার্স কোলনটাকে কেটে বাইরে বের করে নিয়ে এসেছি। এখানে অ্যারো দেওয়া হচ্ছে কি, যে স্টুল কন্টেন্ট এখান দিয়ে তৈরি হয়ে এই যে এখান দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তাহলে রিমেইনিং এই যে লার্জ গার্ডগুলো এটা রেস্টে থাকছে, ও তখন আর কোনো ফাংশন নেই, বিকজ ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট ওদিকে আর যাচ্ছে না। সো তারা রিমেইনস স্ট্যাটিক, এখান দিয়ে আমরা স্টুলটা পাস করাই নিচ্ছি। এই লুপ ট্রান্সভার্স কলোস্টমি ক্যান বি ডান টু ডিফাংশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস আফটার অ্যান এন্টিরিয়র রিসেকশন। ওই আগে যেটা বললাম এন্টিরিয়র রিসেকশনের জন্য, ম্যাচিউর করার জন্য আমরা এটা করে রাখলাম। ক্লিয়ার? তিনটা ব্যাগ দেখেছি। এটা হলো কি, যে স্টমা যখন তুমি করেছো তখন তোমাকে তো ওটা স্টুলটা তো আর গায়ে মাখাতে পারবে না। একটা মেকানিজম, একটা ডিভাইস মার্কেটে আছে, যেটার ভিতরে ওই স্টুলগুলো যা আসছে সবগুলো কালেক্টেড হয়ে আসবে। সেটা তোমার স্টমাস সারাউন্ডিংস দিয়ে স্কিনের সাথে ফিক্সড করে দিতে হয়। এটা গ্লু দিয়ে ফিক্সড করা হয়, নট স্ট্যাপলার দিয়ে না, গ্লু দিয়ে ফিক্সড করা হয়। টাইম টু টাইম ওটা খুলে ওয়াশ করতে হয় অথবা চেঞ্জ করতে হয়। এগুলো বলা হয় কলোস্টমি ব্যাগ, ঠিক আছে? কমনলি আমরা বলি কলোস্টমি ব্যাগ। 3 ধরনের আছে। দেখো এখন ব্যাগটা যখন আমরা ফিট করে দিয়েছি তখন পিকচারটা এই, এটা যে কলোস্টমি ব্যাগ, এখানে একটা ক্লিপ আছে। ব্যাগটা যখন ম্যাটেরিয়াল এসে ফিল করবে তখন এই ক্লিপটা খুলে এটাকে বাইরে বের করে নিয়ে ওয়াশ করে আবার ক্লিপটা লাগায় করে রাখতে হবে। হ্যাঁ, দিস ইজ নট এ কমফোর্টেবল জার্নি। যদি কারোর কখনো কলোস্টমি বা আইলোস্টমি করতে হয়, দ্যাট যে টাইমের জন্য এটা থাকে, দ্যাট টাইম ইজ নট এ কমফোর্টেবল জার্নি, বাট উই মানে পেশেন্ট টলারেটস ইজ ইট ফর দি সেক অফ লাইফ। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, ফ্রিকোয়েন্টলি রিটেনে কোশ্চেন আসে, এটা তোমরা সবাই লিখে নাও। কমপ্লিকেশন অফ ইন্টেস্টিনাল স্ট্রমাস। কমপ্লিকেশন অফ ইন্টেস্টিনাল স্ট্রমা। আমরা স্ট্রমাটা তো বাইরে বের করে নিয়ে এসেছি ইন্টেস্টাইন, বাট এই ইন্টেস্টাইন কি বাইরে থাকার জন্য ইজ নট রেডি। ইন্টেস্টিনাল যে ম্যাটেরিয়াল যেগুলো আছে, যে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, এগুলো কিন্তু তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য ইজ নট প্রিপেয়ার্ড। স্কিন ইজ প্রিপেয়ার্ড টু ফর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বাট ইন্টেস্টাইন নেভার প্রিপেয়ার্ড ফর দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সো ওকে যখন তুমি এক্সটার্নাল এনভায়রনমেন্টে নিয়ে আসছো তখন ও কিন্তু
ফ্রিকোয়েন্টলি আনহেলদি হয়ে যায়। তো এটা তোমাকে মেনটেন করতে হবে ডিউরিং দি পিরিয়ড অফ কিপিং স্ট্রমা। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ইন্টেস্টাইন ইজ নট প্রিপেয়ার্ড ফর এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো ওকে আমরা লাইফ সেভিংয়ের জন্য, লাইফ মেনটেন্যান্সের জন্য আমরা এক্সটার্নালি নিয়ে এসেছি। তাহলে কি খেয়াল রাখতে হবে, ফ্রিকোয়েন্টলি ইট মে বিকাম তোমার injured or it may become damaged, so we should to protect the intestinal portion which is remain outside the body. আচ্ছা, এখন কমপ্লিকেশনটা কি হচ্ছে দেখো, আর্লি কমপ্লিকেশনে ভাগ করেছি, লেট কমপ্লিকেশনে ভাগ করেছি। আর্লি কমপ্লিকেশন কি হলো, দেয়ার মে বি ইস্কিমিয়া অ্যান্ড দেয়ার মে বি রিট্রাকশন। হোয়াই দেয়ার শুড বি ইস্কিমিয়া? আমরা তো একটা ইন্টেস্টাইনাল ওয়ালকে একটা ছিদ্র করে তা দিয়ে বাইরে বের করে নিয়ে এসেছি। ইজ ইট কারেক্ট? ইজ ইট কারেক্ট? তো যেহেতু আমরা ইন্টেস্টাইনটাকে বাইরে বের করে নিয়ে এসেছি একটা সার্টেন ওপেনিং দিয়ে, দিস ওপেনিং মে বি ন্যারো। আমরা তো ঠিক স্কেল মেপে অত করে তো করা যায় না, এটা চোখের আন্দাজে হাতের মেজারমেন্টে আমরা এটা করি। তো ইন্টেস্টাইনটা যে অংশটুকু আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, ওটা দেখা গেল যে ওপেনিংটার সাথে এখানে প্রেশার হয়ে থাকলো। তাহলে যে প্রেশারে থেকে থাকে তাহলে কি হবে, ভাস্কুলার সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যাবে। তাহলে কম্প্রোমাইজ হয়ে গেলে ইস্কিমিয়া হতে পারে, এই একটা ওয়েতে ইস্কিমিয়া হতে পারে। আরেকটা হতে পারে কি, গার্ড সাপ্লাই পায় কোথার থেকে? গার্ড সাপ্লাই নিচ্ছে মেজেন্ট্রির থেকে, ঠিক আছে? তো ব্লাড সাপ্লাই আসছে মেজেন্ট্রির থেকে। তাহলে তুমি যখন এই গার্ড পোর্শনটাকে বাইরে বের করে নিয়ে এসেছো, যদি মেজেন্ট্রিক সাপ্লাইটা আগেই তুমি কাট করে বেঁধে দিয়ে এসে থাকো, তাহলে রিমেনিং ডিস্টাল পোর্শনটা তোমার অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকবে, ঠিক আছে? তো ইস্কিমিয়া হয়ে নেক্রোসিস হওয়ার চান্স থাকবে। তাহলে যখন তুমি এটাকে বাইরে বের করে নিয়ে আসছো, তখন তোমাকে অনেক জিনিস খেয়াল করতে হবে যে স্কিনের যে ওপেনিংটা আছে, এই ওপেনিংয়ের সাথে ওটা কোনো মানে ভাস্কুলার কম্প্রোমাইজ করছে কিনা, অথবা ওর যে মূল সাপ্লাই মেজেন্ট্রির সাথে আমরা কতটুকু অংশ মানে সরাই নিয়ে এসেছি যে সাপ্লাইটা পাচ্ছে কিনা। যদি সাপ্লাই এডিকুয়েট না হয় তাহলে অবশ্যই সেখানে ইস্কিমিয়া হয়ে সাবসিকুয়েন্ট যা হওয়ার কথা সেগুলো ঘটবে। তাহলে যখন আমরা ইন্টেস্টিনাল পোর্শনটাকে স্ট্রমা আকারে বাইরে বের করে নিয়ে আসলাম, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু অবজার্ভ দ্যাট whether there is vascularity is intact or not. ক্লিয়ার? এই যে ভাস্কুলারিটিটা ওই অংশটা আছে মানে ইনট্যাক্ট আছে, আমরা বুঝবো কিভাবে? ফার্স্ট থিং আমি কালার দেখব যে না, কালারটা নর্মাল আছে। যদি ভাস্কুলার সাপ্লাই কাট হয়ে থাকে, কালার শুড বি ব্ল্যাকিশ হয়ে যাবে একটা। আরেকটা কথা হচ্ছে কি, কাট এন্ড দিয়ে ব্লিডিং হতে থাকবে। যদি আমরা দেখি যে কাট এন্ডে কোনো ব্লাড নাই, তাহলে তো শিওর হলাম যে ভাস্কুলার কম্প্রোমাইজ অলরেডি হয়ে গেছে। তাহলে এই দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে স্টমাতে যে অংশটুকু বের করেছি, whether it is healthy or unhealthy। তাহলে আর্লি কমপ্লিকেশন হবে ইস্কিমিয়া। নেক্সট থিং হচ্ছে কি রিট্রাকশন। হাউ রিট্রাকশন মে অকার? কথা হচ্ছে যে আমরা তো ওই স্টমাল পোর্শনটুকুকে স্কিনের সাথে ফিক্সড করে দেই। নট অনলি স্কিন, ভিতরে আমরা পেরিটোনিয়াম, তারপরে ফাসা, একদম ভিতর থেকে আগে পেরিটোনিয়ামের সাথে ফিক্সড করি, তারপরে ফাসার সাথে ফিক্সড করি, একদম সুপারফিশিয়ালি স্কিনের সাথে ফিক্সড করে দিই। তো এখন রিট্রাকশনটা কিভাবে হবে? যদি এই ফিক্সেশনে কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, আমি এডিকুয়েটলি ফিক্সড করতে পারলাম না, কয়েকদিন পরে দেখা গেল যে জায়গাগুলো ফিক্সড করে দিয়েছি ওগুলো ড্যামেজ হয়ে গেছে, তাহলে কি হলো? ও ফ্রি হয়ে গেল, স্কিনের সাথে ওর অ্যাডিশন হয়নি এখনও, তাহলে কি হবে? ওটা রিট্রাকশন হয়ে যেতে পারে। তাহলে আরেকটা কমপ্লিকেশন হলো কি রিট্রাকশন। এখন হোয়েন দি স্টমাল এন্ড বিকাম রিট্রাক্টেড, তখন কি আমরা কি প্রপার ফাংশন পাবো? নো, উই উইল নট গেট দি প্রপার ফাংশন। তাহলে আমাদের ফার্স্ট কমপ্লিকেশন আসবে ইস্কিমিয়া ল্যাটারন্স রিট্রাকশন। আর লেট কমপ্লিকেশনের ভিতরে কি হতে পারে? ধরো পেশেন্টকে আমরা স্টমা করে দিয়েছি, ইস্কিমিয়া হয়নি, রিট্রাকশনও হয়নি, স্টমা ইজ ফাংশনিং, স্টুল আসছে সেখান দিয়ে। তো লেট স্টেজে কি হতে পারে? দেয়ার মে বি চান্স অফ স্টেনোসিস হতে পারে। স্টেনোসিসটা কি জিনিস? ন্যারো হয়ে যাচ্ছে। তাহলে স্টেনোসিসটা কেন হয়? যখন আমরা স্ট্রমা করেছি তখন গাটের যে ওয়ালটা যদি ম্যাল হ্যান্ডেল হয়, কাট এন্ডটাকে যদি প্রপারলি হ্যান্ডেল না করে রাফলি হ্যান্ডেল করা হয়, ওখানে ট্রমা হয়। এই ট্রমাটা পরবর্তীতে হিল করে এখানে ফাইব্রোসিস হয়ে তোমার স্টেনোসিস হয়ে যায়, ন্যারো হয়ে যায়। যদি এখানে স্টেনোসিস হয় তাহলে কি স্টমার ফাংশন প্রপারলি হবে? নো, প্রপারলি হবে না।
তাহলে আরেক বিপদ সৃষ্টি হবে। হ্যাঁ, তারপরে কি হতে পারে, প্রোল্যাপস হতে পারে। হ্যাঁ, আমরা যে স্কিনের সাথে যেটা ফিক্সড করে দিয়েছি ওই ফিক্সটা লুজ হয়ে গেছে, লুজ হয়ে যায়, ওটা রিট্রাকশন না হয়ে ওটা সামনের দিকে আরও বেরিয়ে গেছে, প্রোল্যাপস হয়ে গেল। তাহলে ইট ইজ অলসো আনওয়ান্টেড একটা ইনসিডেন্স। আরেকটা কি হতে পারে, প্যারাস্ট্রমাল হার্নিয়েশন। আমরা যে স্কিনে যে স্টমাটা করেছি একটা ওপেনিং তো করেছি, ওই ওপেনিংটা ওই গাট ওয়ালের সারাউন্ডিংস দিয়ে খুব প্রপারলি হয়তো আমরা সিকিউর করে দিতে পারিনি, ওখানে গ্যাপ ছিল, ওই গ্যাপ দিয়েই আদার ইন্টেস্টিনাল কন্টেন্ট বেরিয়ে চলে আসছে, হার্নিয়েশন হচ্ছে। লাইক ইনসিশনাল হার্নিয়ার মতোই এখানে হার্নিয়েশন হয়ে গেল। তাহলে প্যারাস্ট্রমাল হার্নিয়েশন, স্টমা যে অংশটুকু করেছি ওর সারাউন্ডিংসে ওপেনিং রয়ে গিয়েছিল প্যারাইটাল ওয়ালের, ওই প্যারাইটাল ওয়ালের ওপেনিং দিয়ে গাটের অন্য পোর্শন বেরিয়ে আসলো, এটাকে বলা হচ্ছে প্যারাস্ট্রমাল হার্নিয়েশন। আরেকটা কি হতে পারে, অবস্ট্রাকশন অফ দ্য স্মল বাওয়েল। সেটা হচ্ছে কি, আমরা যখন স্টমা করার জন্য গাট বের করে নিয়ে এসেছি তখন কোনোভাবে হয়তো স্মল গাটগুলো ম্যাল রোটেটেড হয়েছিল, অ্যান্ড আলটিমেটলি ল্যাটার অন কয়েক মাস পরে দেখা গেল যে সেখানে অবস্ট্রাকশন সৃষ্টি হয়ে গেছে। তাহলে স্মল বাওয়েল অবস্ট্রাকশনটা হতে পারে। আরেকটা হতে পারে কি, হেমোরেজ, ভেরি কমন থিং, যেটা আমরা যেহেতু ভাস্কুলার কম্প্রোমাইজ করা যাবে না স্টমাল এন্ডটাকে, ওকে ভাস্কুলারিটি ইনট্যাক্ট রাখতে হবে। তার ফলে হচ্ছে কি, মেজেন্টি যে সাপ্লাই ওকে দিয়েছে এই সাপ্লাইগুলো আমরা ইনট্যাক্ট রাখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা গেল যে হয়তো কোনো ব্লিডিং পয়েন্টটা হয়তো ওপেন হয়ে গেছে, সেখানে হিউজ ব্লাড আসছে, তাহলে হেমোরেজ হতে পারে, এই একটা কারণে হতে পারে। আরেকটা জিনিস হতে পারে কি, যে স্ট্রমা ইটসেলফ মে বি ট্রমাটাইজড, ও তো ওটা ভায়াবল গাট, তো ও যখন বাইরে থাকতে, আগে বলেছি যে ইন্টেস্টাইন ইজ নট সাপোজ টু সাস্টেইন ইন দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো এক্সটার্নাল এনভায়রনমেন্টে এসে বা কলেস্টমি ব্যাগ লাগানো খোলার সময় কোনো কারণে ওই স্টমা ট্রমাটাইজড হয়ে ওখান থেকেও ব্লিডিংটা আসতে পারে। ঠিক আছে, তাহলে হেমোরেজ ইজ অ্যান অ্যানাদার কমপ্লিকেশান। তারপরে হচ্ছে কি, ডাইভারশন কোলাইটিস। আরেকটা জিনিস আছে কি, দেখো, ডার্মাটাইটিস। তো এখানে আমি স্টুল বেরোনোর রাস্তা করে দিয়েছি, এখানে আবার স্কিন ডিজিজ আসবে কেন? ইনফেকশনটাকে আমরা, স্কিনে যদি একটা বয়েল হয়ে থাকে এটাকে আমরা ডার্মাটাইটিস বলি না, স্কিনে যদি একটা অ্যাবসেস হয়ে থাকে ইজ ইট উই কল ইট ডার্মাটাইটিস? নো, ডার্মাটাইটিস। তাহলে এগুলো ছাড়া আর কিছু জিনিস ঘটে, দ্যাট ইজ হোয়াই উই আর কলিং দ্যাট দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ ডার্মাটাইটিস। আর একটা সমস্যা হলো যে, যদিও ইট ইজ দি লাস্ট পয়েন্ট বাট ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সাইকোলজিক্যাল ট্রমা। ঠিক আছে, তাহলে দিজ আর দি আর্লি অ্যান্ড লেট কমপ্লিকেশনস অফ স্ট্রমা।